একটি মহামূল্যবান আংটি, সেটি যার কাছে থাকবে সেই হবে পরবর্তী একটি দেশের প্রিন্স। তবে সেই কাঙ্ক্ষিত আংটি লুকানো রয়েছে দেশের সর্বোচ্চ হাই সিকিউরিটির প্রোটেকশনে। আর সেই আংটি চুরি করার জন্য দুর্দান্ত এক মাস্টার প্ল্যান বানিয়ে মিশনে নামে 5 জনের একটি চোরের দল। তবে এর মধ্যেই অন্য একটি মাফিয়ার দল সেই আংটির সন্ধান পেয়ে যায়। একদিক থেকে চোরের দল, অন্যদিক থেকে মাফিয়ার দল। ভবিষ্যৎ প্রিন্স হওয়ার লোভে দুই পক্ষই সেই মহামূল্যবান আংটি নিজের করে পেতে মরিয়া হয়ে ওঠে। সময় গড়াতে থাকে আর আংটি চুরির রহস্যগুলো আরও জটিল হতে থাকে, আর প্রকাশ পায় কিছু অপ্রত্যাশিত টুইস্ট। তো চলুন 2024 সালে মুক্তি পাওয়া টানটান উত্তেজনাপূর্ণ দ্য এক্সপার্টস মুভির মূল গল্পে প্রবেশ করি। মুভির শুরুতে আমরা 5 বন্ধুর একটি গ্রুপ দেখতে পাই, আর তারা হলো আমির, ফরিদ, এমা, খায়রুল ও আনাস। ওদের মতো ফরিদ এবং খায়রুল দুজন আপন ভাই। তো শুরুতেই দেখতে পাই এই গ্রুপ একটা ওয়্যারহাউস থেকে স্বর্ণ চুরি করে, আর চুরির এই নিউজ দ্রুত সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে প্রায় 40 মিলিয়ন টাকার স্বর্ণ চুরি হয়ে গিয়েছে। বলতে গেলে মালয়েশিয়ার ইতিহাসে এটা সবচেয়ে বড় ডাকাতি ছিল। কিন্তু আমরা জানি না এর পরবর্তীতে ঠিক কি হয়েছিল, কারণ এরপর মুভির দৃশ্য শিফট হয় ঠিক 10 বছর পরে। এতগুলো বছর পর এক সন্ধ্যায় এই গ্রুপের সবাই, অর্থাৎ ওই 5 বন্ধু একসঙ্গে ডিনার করতে মিলিত হয়। এখানে আমরা জানতে পারি এতদিনে আমির একজন নৃত্যশিল্পী হয়ে গিয়েছে। সে একজন বয়স্ক মহিলার সঙ্গে নেচে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকে। আসলে আমির নৃত্যশিল্পী হিসেবে খুব জনপ্রিয় হতে চায়। এখানে আমরা জানতে পারি খায়রুল 10 বছর পর আজকে জেল থেকে মুক্তি পেয়েছে। তবে সেই গোল্ড রবারি নয়, বরং অন্য একটা কেসে সে জেলে গিয়েছিল। ঠিক কী কারণে এত বছর জেল হয়েছিল তা আমরা পরবর্তীতে জানতে পারব। জেল থেকে মুক্তি পেয়েই খায়রুল তার সঙ্গীদের একটা গুড নিউজ দেয়। আসলে সে জেলের ভিতরে শুনেছে যে অনেক মূল্যবান জিনিসপত্র বিদেশ থেকে ইম্পোর্ট হয়ে এসেছে, আর অনেকেই তা চুরি করার পরিকল্পনা শুরু করে দিয়েছে। তো এই কথা শুনে এই গ্রুপের লিডার অর্থাৎ ফরিদ বলে, ভাই তুমি কেবল আজকেই ছাড়া পেয়েছ, আর আমরা সবাই 10 বছর আগেই চুরি করা ছেড়ে দিয়েছি, তাই তুমি এখন আর এসব নিয়ে ভেবো না। ফরিদের কথা শুনে খায়রুল প্রচণ্ড রেগে সেখান থেকে চলে যায়, কারণ অতীতে এমন কিছু ঘটেছিল যার জন্য তাদের দুজনের মধ্যেও এখনও নীরব লড়াই চলছে। তবে কি ঘটেছিল তা আমরা অবশ্য সামনেই জানতে পারব। খায়রুল বাসা থেকে বের হয়ে গেলে গ্লাসেস নামের এক ছেলে তার উপরে অ্যাটাক করে। আপনারা হয়তো ভাবছেন এটা আবার কেমন নাম। আসলে এই ছেলেটি সবসময় চোখে গ্লাস পরে থাকে, আর তার গ্লাস অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা, যেটার মাধ্যমে ভিডিও কল করার ফিচার্সও রয়েছে। গ্লাসেস খায়রুলকে কিডন্যাপ করে ফরিদকে ভিডিও কল করে বলে, এই দেখো তোমার ছোট ভাই এখন আমার হাতে বন্দী। যা শুনে ফরিদ দ্রুত সেই স্থানে পৌঁছে যায়। ফরিদ সেখানে এসে তার ভাইকে ছেড়ে দিতে বলে। গ্লাসেস তখন বলে, তোমাকে কিছু নিয়ে আসতে বলেছিলাম, সেগুলো কোথায়? ফরিদ বলে, ওইগুলো গাড়িতে রাখা আছে। এরপর গ্লাসেসের দুজন লোক ফরিদের গাড়ি থেকে কয়েকটা বক্স বের করে নিয়ে আসে, আর এই বক্সগুলোর ভিতরেই ছিল 10 বছর আগে চুরি করা সেই 40 মিলিয়ন টাকার সোনা, যা ওদের গ্রুপ চুরি করেছিল। এবার ফরিদ গ্লাসেসকে বলে, এখন তো তোমরা আপাতত আমাদেরকে ছেড়ে দাও। কিন্তু গ্লাসেস তা মানতে চায় না। সে বলে, এবার তোমাদেরকে আমার হয়ে আরও একটা কাজ করে দিতে হবে। ফরিদ বলে, আমরা তো সেই কবেই চুরি করা ছেড়ে দিয়েছি। তবে গ্লাসেস ফরিদের কথা শোনে না। সে হুমকি দিয়ে বলে, তার কাজটি করে না দিলে এর পরিণাম হবে খুব ভয়াবহ। এরপর সে ফরিদকে একটা রিমোট দেখায়, আর একটু পরে রিমোটের বাটন প্রেস করলেই সঙ্গে সঙ্গে ফরিদের গাড়ি ব্লাস্ট হয়ে যায়। এবার গ্লাসেস বলে, দেখেছ আমি চাইলেই ঠিক কি করতে পারি। তোমার গাড়িতে বোমা ছিল, অথচ তুমি নিজেই জানো না। তোমার হাতে এখন 3 দিন সময় আছে। এরপর এই চুরি নিয়ে মিটিং করার জন্য ফরিদ তার গ্রুপের সবাইকে ডাকে, আর গ্লাসেসের দেওয়া কাজের ব্যাপারে তাদেরকে জানায়। সাথে এটাও জানায় কাজটি না করলে তারা ভীষণ রকম সমস্যায় পড়বে। ফরিদ বলে, 5 আইভেরি নামের একটা গ্যাং টিমের প্রধান ছিল মোস্তফা নামের এক ব্যক্তি। হোটেল ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অবৈধ ব্যবসার জন্য সে সবসময় পুলিশের চোখে ফাঁকি দিয়ে চলত। কিন্তু 2 সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে, আর তারপর তার সমস্ত সম্পদের উত্তরাধিকারী হবে তার একমাত্র ছেলে বাশির। সব ক্ষমতাও এখন তার হাতে। তবে অফিসিয়ালি এখনও বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। আর 3 দিন পর প্যালেস হোটেলে একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নিউজটি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হবে। সেই সময় বাশিরকে তাদের খানদানি আংটি পরানো হবে, আর এই আংটি চুরির কাজটাই দেওয়া হয়েছে ফরিদ ও তার গ্রুপকে। আজকে আপনাদের পরিচয় করে দেব বিশ্বস্ত একটি গেমিং প্ল্যাটফর্মের সাথে, যার নাম বেট অন গেম। গেমিং দুনিয়ার একটি নতুন ধারার নাম। এভিয়েটর, ক্রেজি টাইম, মনোপলি, ক্রিস্টেল, কয়েন ফ্লিপ, সুইট বানাঞ্জা, পোকার, স্লটস। আপনি ইভেন্ট স্পোর্টস সেকশনে লাইভ স্ট্রিম করতে পারবেন এবং আপনার প্রিয় সকল গেমগুলো এখানে উপভোগ করতে পারবেন। স্ট্র্যাটেজি আর স্কিল মিলিয়ে আপনি লিখতে পারেন আপনার নিজের জয়ের গল্প। বেট অন গেম দিচ্ছে বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য ইজি এবং সিকিউর পেমেন্ট মেথড ব্যবহার করে মিনিটেই ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা।
যে কোনো প্রয়োজনে আপনি পেয়ে যাবেন 24/7 কাস্টমার সাপোর্ট সুবিধা। আমার দেওয়া প্রোমো কোড এবং কমেন্ট বক্সে লিঙ্ক ব্যবহার করে এখনই রেজিস্ট্রেশন করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং সর্বোচ্চ 11,000 টাকা পর্যন্ত বোনাস, প্লাস ফ্রি স্পিন পান এবং পুরো সপ্তাহ জুড়ে ক্যাশব্যাক অফার, যা নিশ্চিত করবে স্মার্ট গেম প্লে। তাহলে আর দেরি কিসের? বেটন গেমে এখনই যোগ দিন। খেলুন, জিতুন, রিপিট করুন এবং অভিজ্ঞতা নিন নতুনভাবে। স্মার্ট খেলুন, জিতুন আরও বেশি। তবে এমা জিজ্ঞেস করে, এত গুরুত্বপূর্ণ কাজ থাকতে শুধু একটা আংটি চুরি করার জন্য আমাদেরকে কেন ডাকা হয়েছে? তখন ফরিদ বলে, এটা গুরুত্বপূর্ণ নয় যে আংটিটা মূল্যবান কিনা, বরং দেখার বিষয় হলো এই আংটি আসলে রাজা হওয়ার প্রতীক। সে আরও বলে, বাশির এবং মোস্তফা ছাড়াও তোমাদেরকে আরও দুজন ব্যক্তি সম্পর্কে জানতে হবে। প্রথমজন হলো মিরান্ডা, যে দুনিয়ার সবার কাছে কেবল একজন হোটেল ম্যানেজার, কিন্তু সকল অবৈধ কাজকে কিভাবে বৈধ দেখাতে হয় ওনার থেকে কেউ বেটার জানে না। আর দ্বিতীয়জন হলো জাফর, সে সম্পর্কে বাশিরের চাচা। এই জাফর 5 আইভেরি গ্যাংয়ের সব আন্ডারগ্রাউন্ড ট্রেডিং পরিচালনা করে থাকে। তো অনুষ্ঠান শুরু হওয়ার 1 ঘন্টা পূর্বে আংটিটি একটা হোটেলে নিয়ে আসা হবে, আর সেটি ওই হোটেলের বিশেষভাবে তৈরি করা একটি ভল্টে রাখা হবে, যেখানে সিকিউরিটি সিস্টেম খুবই হার্ড। ভল্টে যেতে হলে লিফট পর্যন্ত পৌঁছানোর জন্য মাত্র একটা করিডোর রয়েছে, আর তাছাড়া লিফটের ফ্লোরটি ছিল প্রেশার সেন্সিটিভ। যখন কেউ লিফটে প্রবেশ করে তখন 5 সেকেন্ডের জন্য কাউন্টডাউন শুরু হয়। এটা বন্ধ করার জন্য একটা পাসওয়ার্ড দরকার পড়ে, যেটা শুধু সিকিউরিটি হেড মিজান জানে। যদি 5 সেকেন্ডের ভেতরে পাসওয়ার্ড দেওয়া না হয় তবে সিকিউরিটি অ্যালার্ম অ্যাক্টিভেট হয়ে যাবে। আবার যদি সঠিক পাসওয়ার্ড দিয়ে বেসমেন্ট পর্যন্ত চলেও যাও তখন গার্ডের মুখোমুখি হতে হবে, আর তাদের কাছে রয়েছে শর্টগান। যেভাবে হোক আমাদের গার্ডের কাছ থেকে গান ছিনিয়ে নিতে হবে, আর তাহলে আমরা ভল্ট পর্যন্ত পৌঁছাতে পারবো। এরপর ভল্ট খোলার জন্য আমাদের মিরান্ডার ফিঙ্গারপ্রিন্ট দরকার পড়বে। এসব শুনে আমির বলে, ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সেস কার্ড, প্রেশার সেন্সিটিভিটি ফ্লোর, তার উপর আবার গার্ড, এভাবে ভল্টে প্রবেশ করাটা খুব কঠিন হয়ে যাবে। তখন ফরিদ বলে, তোমরা কি ভুলে গেছো আমরা একসঙ্গে যতগুলো কাজ করেছি সব কিছুতেই সফল হয়েছি, কোনোবারই আমরা ফেল করিনি। তো পরের দিন থেকে সবাই এই মিশন সাকসেসফুল করার জন্য যে যার কাজে লেগে পড়ে। সর্বপ্রথম খায়রুলই হোটেলে একটা পার্সেল নিয়ে যায়, আর পার্সেল দেওয়ার বাহানায় ওই হোটেলের বাইরে একটি গাড়িতে বসে হোটেলের উপর নজর রাখতে শুরু করে। আর সে খেয়াল করে বাশিরের আংটিটি রিসাইজ করার জন্য পাঠানো হচ্ছে। আমির সেই হোটেলে শেখদের মতো সেজে পৌঁছে যায়। সেই মিরান্ডার বোনের সঙ্গে ধাক্কা খাওয়ার অ্যাক্টিং করে ওর থেকে মিরান্ডার ডায়েরি চুরি করে নেয়, যেখানে মিরান্ডার রেগুলার রুটিন লেখা রয়েছে। আমির মিরান্ডার রুটিন ভালোভাবে চেক করে, যাতে সে কোনো এক ফাঁকে মিরান্ডার ফিঙ্গারপ্রিন্ট চুরি করতে পারে। এমনকি সে মিজানের সিকিউরিটি কি ক্লোন করে নেয়। মিরান্ডার সম্পর্কে খোঁজ নিয়ে আমির জানতে পারে মিরান্ডা ড্যান্স খুব পছন্দ করে, আর এদিকে আমির তো বেশ ভালো ড্যান্সার। ওদিকে আনাস সিসিটিভি ক্যামেরা হ্যাক করে ফেলে, কারণ ওই হোটেলে 500-র বেশি ক্যামেরা লাগানো হয়েছে। সেখানেই এমা একটা সুন্দর হোয়াইট কারের ব্যবস্থা করে। সাধারণত এ ধরনের গাড়ি বড়লোকেরাই ইউজ করে থাকে। এর কারণ তারা যখন এত দামি গাড়ি নিয়ে হোটেলে যাবে সহজে কেউ তাদের উপর ডাউট ফিল করবে না। আর ভল্টে তালা ভাঙার দায়িত্ব মূলত খায়রুলকে দেওয়া হয়, আর তাই সে পুরোদমে প্র্যাকটিস করতে থাকে। খায়রুল প্র্যাকটিস করার সময় তার অতীতের কিছু কথা মনে পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখতে পাই খায়রুলের বাবা এক রাতে তার ছেলে ফরিদের কাছে সাহায্য চাইতে এসেছিল, কিন্তু ফরিদ তার বাবাকে সাহায্য করে না, কারণ ফরিদের ভাবনা ছিল তাদের বাবা তাদের 2 ভাইকে চুরি করা ছাড়া অন্য কোনো কিছু শেখায়নি। তার বাবা কান্না করতে থাকে আর ফরিদের কাছে সাহায্যের অনুরোধ করলেও বাবার জন্য ফরিদের মন গলে না, কারণ তার বাবার উপর ফরিদের প্রচণ্ড বিরক্ত বোধ ছিল। সেদিন রাতে খায়রুল আড়ালে দাঁড়িয়ে তার বাবা ও ভাইয়ের সব কথা শুনছিল। এরপরেই দৃশ্য বর্তমানে চলে আসে। এবার আমরা দেখি আমির ও এমা হোটেলের শেফ সেজে হোটেলে প্রবেশ করে। এখানে মেইন শেফ কোনো নিউ ডিশ রান্না করলে সেটা প্রথমে মিরান্ডা চেক করে। তো এবারের ডিশ মিরান্ডার দারুণ পছন্দ হয়, আর সে শেফের অনেক প্রশংসা করে। তো খাবার মিরান্ডার সামনে একটা সাদা পাত্রে সার্ভ করা হয়েছিল। এমা যখনই দেখতে পায় মিরান্ডার ফিঙ্গারপ্রিন্ট ওই পাত্রে লেগেছে তখনই সে অসুস্থ হওয়ার নাটক করে টেবিলে রাখা খাবারগুলো এদিক ওদিক ফেলে দিতে শুরু করে। এই কাণ্ড দেখে মিরান্ডা প্রচণ্ড রেগে সেখান থেকে চলে যায়, আর সে চলে যাওয়ার পরই ওই সাদা কাপটি আমির এবং এমা নিয়ে নেয়, যেখানে মিরান্ডার ফিঙ্গারপ্রিন্ট ছিল। এবার রাতে ফরিদের আস্তানায় গ্লাসেস আর তার সঙ্গে কিছু লোক আসে তাদের কাজের আপডেট নেওয়ার জন্য। গ্লাসেস তার চশমা দিয়ে তার ক্লায়েন্টকে ভিডিও কল করে ফরিদদের কাজকর্ম দেখায় আর বলে, এই টিমের কাজ জাস্ট অসাধারণ, ওরা বেশ ভালোভাবেই কাজ করছে, তাই আশা করছি সবকিছু ভালোই ভালোই হয়ে যাবে। এরপর গ্লাসেস তার লোকদের নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফরিদ খায়রুলকে জানায় সে আসলে 10 বছর আগে ঘটে যাওয়া ঘটনার জন্য অনেক অনুতপ্ত, এজন্য সে খায়রুলের কাছে ক্ষমা চায়।
তখন খায়রুল জানায় সে তার উপর রেগে নেই, কিন্তু মনের ভিতর যে ক্ষত হয়ে আছে সেটা কিভাবে মুছবে। আর বলে, সেদিন রাতে বাবা তোমার কাছে সাহায্য চাইতে এসেছিল, কিন্তু তুমি তাকে সাহায্য করোনি। তবে আমি তো পরে তাকে সাহায্য করতে গিয়েছিলাম, কিন্তু তুমি যদি শুরুতেই সাহায্য করতে তাহলে ওই অপ্রত্যাশিত ঘটনা ঘটত না। এরপর এই মুভির দৃশ্য অতীতে শিফট হয়, আর আমরা দেখতে পাই খায়রুলের বাবা তাকে বলছে আমাদের একটা লরি থেকে কম্পিউটার কম্পোনেন্টস চুরি করতে হবে। সেখানে তার বাবা লরির ড্রাইভারকে গান পয়েন্টে রেখেছিল, আর খায়রুল নিজেরই স্কিল দিয়ে লরির লক খুলে ফেলে। কিন্তু সে ভিতরে গিয়ে হতাশ হয়, কারণ লরির ভেতরের পার্সেলগুলোতে কম্পিউটারের কোনো যন্ত্র ছিল না, বরং সেগুলো ড্রাগস ছিল। সে তার বাবাকে বিষয়টা জানায় আর সেখান থেকে দ্রুত পালাতে বলে, কিন্তু ততক্ষণে একজন লোক এসে ওদের উপর গুলি চালিয়ে দেয়। লোকটার মুখ তো দেখা যায় না, তবে এই লোকটি হয়তো ড্রাগসগুলোর মালিক ছিল। এবার মুভি আবার বর্তমানে চলে আসে। খায়রুল এখনও তার ভাইয়ের উপর বেশ রেগেছিল। সে তার ভাইকে বলে, এই মিশন শেষ হয়ে গেলে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়, আমি আর তোমার সাথে কোনোভাবেই থাকতে পারবো না। এটা বলে সে ঘুমাতে চলে যায়। সিন শিফট হলে দেখা যায় তখন রাত। প্যালেস হোটেলে আজকেই বাশিরের ইভেন্ট। বেশ দামি স্যুটবুট পরে ফরিদ সেই ইভেন্টে গেস্ট হিসেবে প্রবেশ করে। সেখানে আরও অনেক নামি দামি লোক এসে উপস্থিত হয়। ফরিদ তার টিমকে প্রতিটা মুহূর্তে নিউজ দিয়ে যাচ্ছিল। বাশির এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল। মিরান্ডা সিকিউরিটি গার্ডকে সঙ্গে নিয়ে সেই আংটি রাখতে যাচ্ছিল, আর এদিকে পার্টিও শুরু হতে যাচ্ছিল। অন্যদিকে খায়রুল ওয়েটারের বেশে এখানে এসেছে, আর এমা সুন্দর একটা গাউন পরে পার্টিতে এসেছে। তাকে দেখতে এতটাই অ্যাট্রাকটিভ লাগছিল যে বুড়ো লোকেরাও তার উপর ক্র্যাশ খেয়ে যায়। এমা সরাসরি সেই করিডোরে যায় যেটা দিয়ে ভল্টের লিফটের কাছে পৌঁছানো যায়। সেখানে দুজন গার্ড দাঁড়িয়েছিল। সে তাদের সামনে গিয়ে আবারও নিজের অ্যাক্টিং শুরু করে দেয়। সে কানে মোবাইল নিয়ে এমনভাবে কথা বলতে থাকে, দেখে মনে হচ্ছিল তার হাজব্যান্ডের সঙ্গে প্রচুর ঝগড়া হচ্ছে, যা দেখে গার্ডস একদম শান্ত হয়ে যায়। এবার এমা লিফটের দিকে এগিয়ে গেলে গার্ড এসে জানায় এটা রেস্ট্রিক্ট এরিয়া। তখন এমা তাদের সঙ্গে বিভিন্ন রকম কথা বলতে থাকে। এই সুযোগে খায়রুল লিফটে প্রবেশ করার চেষ্টা করে, আর যতক্ষণ না পর্যন্ত সে লিফটে উঠে যায় এমা ততক্ষণ গার্ডসদের ইমপ্রেস করার জন্য বিভিন্ন রোমান্টিক কথা বলতে থাকে। আর যখনই খায়রুল লিফটে উঠে পড়ে তখন এমা তাদের সম্পূর্ণ ইগনোর করে পার্টিতে চলে যায়। আর আনা সিসিটিভিতে কফি ফুটেজ চালু করে দিয়েছিল, এজন্য সিসিটিভির ফুটেজেও তারা সবার চোখ এড়িয়ে যায়। ওদিকে আমরা খায়রুলকে দেখি সে আসলে লিফটে ঢুকে একটা কেবলের উপর ঝুলছিল। আসলে সেই মিরান্ডার ফিঙ্গারপ্রিন্ট সহ পেনড্রাইভটি লিফট সিস্টেমে কানেক্ট করার ট্রাই করে, কিন্তু কেবলের একটা জয়েন্ট ওই কেবল হুকে এসে হুকটি ব্লক হয়ে যায়, যার কারণে সেই পেনড্রাইভটি লিফট সিস্টেমে কানেক্ট করতে পারছিল না। সে একটু জোরে চেষ্টা করতেই হুকের মধ্য দিয়ে কেবলের জয়েন্টটি পাস হয়ে যায়, আর জোরে একটা দোল খাওয়ার কারণে তার হাত থেকে পেনড্রাইভটি নিচে পড়ে যায়। এতে লিফটের সেন্সর অ্যাক্টিভ হয়ে যায় আর গার্ডস চেক করার জন্য লিফটের ভেতরে চলে আসে। কিন্তু খায়রুল বেশ বুদ্ধি খাটিয়ে নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলে গার্ডস তাকে দেখতেই পায় না, যার কারণে তারা মনে করে সেন্সর বোর্ডে হয়তো অন্য কোনো কারণে অ্যালার্ম বেজে উঠেছে। তবে খায়রুল ওই গার্ডকে শর্ট দিয়ে অজ্ঞান করে ফেলে। তারপর নিশ্চিন্তে মিরান্ডার ফিঙ্গারপ্রিন্ট লিফটের সেন্সর বোর্ডে লাগিয়ে দেয়, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট তখন ম্যাচ করছিল না। সবাই তো বেশ টেনশনে পড়ে যায়। ফরিদ আমিরকে জিজ্ঞেস করে কেন এমন হচ্ছে। আমির বলে সেই দিন ওইখানে দুটো সাদা কাপ ছিল, আমরা বোধহয় ভুল কাপটা থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছি। এটা শুনে খায়রুল প্রচণ্ড রেগে যায়। তবে যে করেই হোক তাদের সবার জীবন বাঁচাতে হবে, আর তাই তাদের সফলভাবে এই চুরিটা করতেই হবে। সবাই রেডি হয়ে যায়, এখন যেভাবেই হোক মিরান্ডার ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করতে হবে। এবার আমির চার্মিং প্রিন্স সেজে পার্টিতে প্রবেশ করে, আর সে মিরান্ডাকে ড্যান্স করার জন্য অ্যাপ্রোচ করতে থাকে। মিরান্ডার যেহেতু ড্যান্স পছন্দের তাই সেও রাজি হয়ে যায়। আর ড্যান্স করার সময় আমির খুব চালাকির সাথে মিরান্ডার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। আসলে সে তার হাতে ইনভিজিবল লোশন লাগিয়েছিল, যে কারণে মিরান্ডার ফিঙ্গারপ্রিন্ট তার হাতে চলে আসে। আর এমা আমিরের হাতে ছবি তুলে খায়রুলের কাছে পাঠিয়ে দেয়। অবশেষে খায়রুল মিরান্ডার ফিঙ্গারপ্রিন্টটি ঠিকঠাক ব্যবহার করতে পারে। তবে পার্টিতে বাশিরের বক্তব্য দেওয়ার সময় হয়ে গেছে। বাশিরের বক্তব্য দেওয়া শেষ হলেই মিরান্ডা আংটি নেওয়ার জন্য ভল্টে চলে আসবে, কিন্তু এর আগেই খায়রুলকে ভল্টের 3টি লক খুলতে হবে, যা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। আর 3 নম্বর লকটি খোলার আগেই মিরান্ডা আংটি নিতে চলে আসে, যে কারণে খায়রুলকে লুকিয়ে পড়তে হয়। উপায় না পেয়ে খায়রুল গার্ড সেজে দাঁড়িয়ে যায়, যে কারণে মিরান্ডা তাকে আর চিনতে পারে না। মিরান্ডা আংটি নিয়ে স্টেজে দাঁড়িয়ে যায়। তখনই বাশিরের বক্তব্য দেওয়া শেষ হয়। তখন তার চাচা তাকে আংটি পরিয়ে প্রিন্স ঘোষণা করবে বলে মনস্থির করে। ঠিক সেই সময় মিরান্ডা কি ভেবে যেন আংটির বক্স খুলে দেখে, কিন্তু বক্সে কোনো আংটি ছিল না। সে যেন একটা ধাক্কা খায় আর সঙ্গে সঙ্গে এই খবরটি আঙ্কেলকে বলে দেয়।
আসলে মিরান্ডা যখন ভল্টে ঢুকবে তার আগেই খায়রুল ৩ নম্বর লকার ক্র্যাক করে আংটি বের করে ফেলে, আর সে এই চুরিটি করতে সফল হয়। বাশিরের চাচা এখন কি বলবে ভেবে পাচ্ছে না। এজন্য বাশিরের বক্তব্য শেষ হলে সে সবার উদ্দেশ্যে বলে, বাশিরকে আংটি পরানোর আগে চলুন আরেকটু নাচ গান হয়ে যাক। এভাবেই সে গেস্টের সামনে বাহানা করে তাদেরকে ব্যস্ত রাখে। এদিকে বাশিরও আংটি চুরি হওয়ার কথা জেনে যায় আর সে প্রচণ্ড রেগে যায়, কিন্তু গেস্টের সামনে তো তাকে শান্ত হয়ে থাকতেই হবে। তবে বাশিরের চাচা তাকে আশ্বস্ত করে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবেই হোক আংটি খুঁজে নিয়ে আসব। আর সে গার্ডদের ব্যাপারটি ইনফর্ম করে দ্রুত চারিদিকে ছড়িয়ে যেতে বলে। অন্যদিকে ফরিদ ও আনাস হোটেল থেকে বের হওয়ার জন্য লিফটে ওঠার জন্য যাচ্ছিল। তখন এক গার্ড তাদের ডাক দিলে ফরিদ আনাসকে লিফটে তুলে দিয়ে বলে, তুমি চলে যাও, আমি এদিকটা দেখছি। কিন্তু লিফটে ওঠার পর আনাসের মোবাইলের নেটওয়ার্ক কাজ করছিল না। এতে করে সে সিসিটিভিতে যে কপি ভিডিও অ্যাড করেছিল সেটার সঙ্গে কানেকশন ডিসকানেক্ট হয়ে যায়, আর বর্তমান সময়ের ফুটেজ সিসিটিভিতে দেখানো শুরু করে, যে কারণে তাদের সবাইকে দেখা যাচ্ছিল। এদিকে ফরিদেরও কয়েকজন গার্ডের সঙ্গে লড়াই করতে হয়, তবে একসময় গার্ডেরা তাকে ঘিরে ফেলে। ঠিক তখনই সেখানে খায়রুল চলে আসে তার ভাইকে বাঁচাতে, আর দুই ভাই মিলে সবার সঙ্গে ফাইট করতে থাকে। অন্যদিকে পার্কিং এরিয়াতে আনাসকে দুজন লোক ফলো করতে শুরু করে। তখনই সেখানে এমা গাড়ি নিয়ে এসে আনাসকে তুলে নিয়ে পালিয়ে যায়, আর এদের সঙ্গে আমিরও ছিল। ফরিদ এবং খায়রুলও হোটেল থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু এখনই খায়রুল নিজের খেলা শুরু করে। সে ফরিদের সঙ্গে ঝগড়া করে আংটি নিয়ে একাই গ্লাসেসের কাছে চলে যায়। আর এখন মুভির দৃশ্য অতীতে শিফট হয়ে যায়। সেদিন রাতে যখন ওই লোকটি গুলি চালিয়েছিল তখন গুলিটা সোজা গিয়ে খায়রুলের বাবার শরীরে লাগে। খায়রুল খুব কষ্টে তার বাবাকে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যায়, আর ওই লোককে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। তখন খায়রুলের বাবা ছেলেকে বাঁচাতে নিজেই পুলিশের কাছে ধরা দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর খায়রুলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এত কিছু হওয়ার পরে খায়রুলের আর মনোবল ছিল না যে সে তার বাবাকে আবার সাহায্য করবে। আর সেই সময় সে তার ভাইয়ের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ তার ভাই যদি তাদের সঙ্গে থাকত তাহলে আজ এত কিছু ঘটত না। এখানে থেকে দৃশ্য বর্তমানে চলে আসে। ফরিদ তাদের টিমের কাছে এসে সমস্ত কথা বলে দেয়, আর খায়রুল গ্লাসেসের গাড়িতে গিয়ে বসে। এরপরেই তার মুখ কালো কাপড় দিয়ে বেঁধে গ্লাসেস তাকে নিজের আস্তানে নিয়ে আসে। আর এখানে এসে খায়রুল আরেকটা ধাক্কা খায়, কারণ সবকিছুর পেছনে আসলে বাশিরের চাচা রয়েছে। এখানে এটা স্পষ্ট হয়ে যায় যে গ্লাসেসের ক্লায়েন্ট আর কেউ নয়, বরং সে ছিল বাশিরের চাচা জাফর। আর সে আসলে এই চুরিটা করিয়েছে। সে চায়নি তার ভাইয়ের মৃত্যুর পর তার ভাইয়ের ছেলে সবকিছুর মালিক হোক। জাফর নিজেই আইভেরি গ্যাং টিমের লিডার হতে চেয়েছিল, আর এজন্য সে অতীতে অনেকবার বাশিরকে ফাঁসানোর চেষ্টা করেছে। আর 10 বছর পূর্বে যে লোকটা খায়রুলের বাবার উপর গুলি চালিয়েছিল সেটিও বাশির ছিল। ওই ড্রাগসগুলো বাশিরেরই ছিল। বাশির আসলে ভেবেছিল খায়রুল ও তার বাবা ড্রাগস চুরি করার জন্য এসেছে, যার কারণে সে গুলি চালিয়েছিল। এমনকি সে তাদের দুজনকে চিনত না। কিন্তু জাফর ওই খায়রুলের বাবাকে মিথ্যা সংবাদ দিয়েছিল যে ওই লরিতে কম্পিউটারের কম্পোনেন্টস আছে, আর খায়রুলের বাবা লোভে পড়ে সেটি চুরি করতে চলে যায়। আর এখন জাফর সমস্ত সত্যি খায়রুলকে বলে দেয়। জাফর এবার খায়রুলকে বলে, এতক্ষণে বুঝে গেছে হয়তো তোমার বাবার মৃত্যুর পেছনে তোমার ভাই নয় বরং আমি জড়িত, কিন্তু তবুও তুমি কিছুই করতে পারলে না। খায়রুল প্রচণ্ড রেগে যায় আর জাফরের লোকের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করে, কিন্তু ওদের সঙ্গে সে পেরে ওঠে না। জাফর একটা হাতুড়ি দিয়ে খায়রুলের হাতে আঘাত করে, এমনকি তার মুখ টেপ দিয়ে আটকে দেয়, আর প্রজেক্টরের সাহায্যে লাইভ ভিডিও দেখায় যেখানে তার ভাই ফরিদ এবং বাকি সঙ্গীদের গ্লাসেস বন্দি করে ওদের ফায়ারিং করছে। খায়রুলের এখন কিছুই করা ছিল না, কারণ দুজন লোক তাকে শক্ত করে ধরে রেখেছে। ঠিক এমন সময় গুলির আওয়াজ হয়। জাফর পিছনে ঘুরে দেখে খায়রুল নিজেকে মুক্ত করে নিয়েছে, আর গুলিটি চালিয়েছে বাশির। বাশির এখন তার চাচার ব্যাপারে সবকিছু জেনে গেছে, এজন্যই সে তার লোকজন নিয়ে এখানে চলে এসেছে, আর তাকে তার চাচার ব্যাপারে সবকিছু জানিয়েছে ফরিদ। বাশির সবকিছু শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে এলোপাথারি গুলি ছুঁড়ে একের পর এক সবাইকে মেরে ফেলে। একটা গুলি এসে জাফরের বুকে লাগে, কিন্তু সে কোনোভাবে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে খায়রুল এসে তাকে ধরে ফেলে। এরপর সে জাফরের বুকে শুট করে নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নেয়। যদিও সে তখনও মারা যায়নি, আর ততক্ষণে ফরিদও সেখানে চলে এসেছে। ফরিদকে জীবিত দেখে জাফর অবাক হয়ে যায় এটা ভেবে যে তারা কিভাবে মুক্তি পেল। আসলে ফরিদ তার এক পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছিল, যে তার লোকেদের নিয়ে এসে শুরুতে ক্লাসেস ও তার সঙ্গীদের মেরে ফেলে। এরপরে ক্লাসেসের চশমা পরে জাফরকে ভিডিও কল করে তাকে দেখায় যে তারা ফরিদ ও তার সঙ্গীদের উপর ফায়ার করছে। এরপর সেখানে বাশির চলে আসে, আর ফরিদ আংটি বাশিরের হাতে দিয়ে তার সঙ্গীদের নিয়ে চলে যায়।
আর বাশির পুনরায় জাফরকে শ্যুট করে তার মৃত্যু কনফার্ম করে। ফরিদ এবার তার ভাই খায়রুলকে বলে যে সেও আসলে বাবাকে ভীষণ ভালোবাসত। তার বাবা খারাপ কাজ করত, এজন্যই সে বাবাকে পছন্দ করত না। তবে যে রাতে ফরিদের কাছে তার বাবার সাহায্য চাইতে এসেছিল এবং সে না করেছিল, সেটার জন্য পরবর্তীতে সে অনেক অনুতপ্ত হয়। এজন্যই পরের রাতে ফরিদও সেখানে গিয়েছিল যেখানে খায়রুলও তার বাবা গিয়েছিল। কিন্তু ফরিদের সেখানে যেতে অনেকটাই দেরি হয়ে যায়। সে তার বাবার কাছে পৌঁছে যাওয়ার আগেই তার বাবা মারা যায়, আর ততক্ষণে পুলিশ এসে লাশ নিয়ে চলে যায়। এরপর ফরিদ যখন খায়রুলকে বাঁচাতে যায়, তখন তার যাওয়ার আগেই পুলিশ এসে খায়রুলকে গ্রেপ্তার করে। তখন আর ফরিদের কিছুই করার ছিল না। সে এই কারণে আজও অপরাধবোধে ভুগছে। এজন্যই সে 10 বছর খায়রুলের সঙ্গে দেখা করতেও জেলে যায়নি। সে আসলে লজ্জায় ভাইয়ের সঙ্গে দেখা করতে পারেনি। সেদিন যদি ফরিদ আগে পৌঁছে যেত, তাহলে খায়রুলের মিথ্যা ড্রাগস মামলায়ও 10 বছর জেল খাটতে হতো না। ফরিদ এখনও তীব্র অনুশোচনায় ভুগছে। সবকিছু শুনে খায়রুল তার ভাইকে ক্ষমা করে দেয়। এবার ফরিদের পুরনো বন্ধু আসে যে ক্লাসেসের থেকে ওদেরকে বাঁচিয়েছিল। সেই 2 ভাইয়ের এক হওয়া দেখে খুব খুশি হয়। সেই সঙ্গে ক্লাসেসের থেকে 40 মিলিয়ন টাকার সে গোল্ড উদ্ধার করে ফরিদও তার সঙ্গীদের দিয়ে দেয়। আর সে তাদের সাহায্য করার জন্য কেবল একটা গোল্ড বার নিজের সাথে নিয়ে চলে যায়। আর এখানেই মুভিটা শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন। সেই সাথে যারা আমার চ্যানেলে আজ প্রথম কোনো ভিডিও দেখছেন অথবা যারা নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।